তিনি যে অপরাধ করেছেন এই অপরাধ তো ক্ষমার অযোগ্য। তাহলে উনি মারা গেছে বলে কি তাকে মাফ করে দিতে হবে? তার মানে যদি আপনি আইনের মাধ্যমে যদি আইন পাশ করেন পার্লামেন্টে বা পরবর্তী সরকার যদি আসে, তাহলে মাহবুব আলমের বিচার করা যাবে এবং তাকে ফাঁসি দিয়ে আদালত যে সিদ্ধান্ত নিবে, জনগণ যেভাবে রাশিয়াতে সিদ্ধান্ত নিয়েছিল সেভাবেও কিন্তু আইনের মাধ্যমেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া সম্ভব। মানে আপনি এত বড় একটা র্যাঙ্ক ধরে একটা মানে একজন মেজর জেনারেল, একটা ডিভিশনের আপনি জিওসি, আপনার অধীনে 10 থেকে 12 হাজার সৈন্যবাহিনী থাকে। আপনি হুকুম দিলে 10 থেকে 12 হাজার সৈন্যবাহিনী অস্ত্র তুলে নিবে, ট্যাঙ্ক তুলে নিবে, মেশিন গান চালাবে। তাহলে আপনি এরকম সেনা কর্মকর্তা, আপনি সেনা মানে একটা সেনা কমান্ডার হিসেবে দায়িত্বে থেকে সরকার যেভাবে বললো আপনি তোতা পাখির মতো আপনি এইভাবে কাজটি করলেন, এই কাজটি কি ঠিক হয়েছে? আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কোনোটাই কিন্তু করা হয় নাই। তা কোনোটাই যেহেতু করা হয় নাই, তাহলে ডাল মে কুচ কালা হে। তার মানে আপনার যে পত্র পত্রিকা অনুসারে 50 জন 60 জন বা আমি ধরে নিলাম 11 জন, প্রথম যে বক্তব্য 11 জন মারা গিয়েছে, তাহলে এই 11 জন কার গুলিতে মারা গেল? এই 11 জন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে? সেই অস্ত্র কি আপনি একটা উদ্ধার করতে পেরেছেন? বাংলাদেশ পুলিশ বাহিনী আপনি একটা উদ্ধার করতে পারেন নাই। আমি আমি একটু রবি ভাইকে আমি একটু আশ্বস্ত করতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের এখন যে প্রচলিত আইন, কেউ যদি কোনো অপরাধ করে, যদি সে হিনিয়াস মানে যদি কিলারও হয়, যদি সে মারা যায়, তাহলে আমাদের যে ফৌজদারি আইন, তখন তার বিচার কার্যক্রমটা স্টপ হয়ে যায়। কারণ আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থার সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড মানে সে মারা যাওয়া। তার মানে একটা লোক যদি মারা যায় তাহলে তো আর তার বিচার করে লাভ নাই, কারণ হাইয়েস্ট বিচারে তার হয়তো সাজা হবে মৃত্যুদণ্ড। কিন্তু রবি ভাই, আপনাকে একটু আশ্বস্ত করতে চাচ্ছি, যদি গণতান্ত্রিক সরকার আসে, আপনারা তো কোনো না কোনো সময় তো ক্ষমতায় আসবেন। সো আপনারা এই যে অপরাধগুলো হয়ে যায়, অপরাধকে নতুন করে ডিফাইন করে আপনি আইন তৈরি করতে পারেন না। বাট অপরাধ যেহেতু হয়ে গিয়েছে, যদি সে মারা যায় তাহলে মারা যাওয়ার পরেও কিন্তু বিচার করার জন্য আপনি আইন তৈরি করতে পারেন। এবং এটি আপনি বিচারের মাধ্যমে হতে পারে, জনগণের মাধ্যমে হতে পারে, জনগণের মাধ্যমে বিচার হতে পারে। আপনার ওই যে রবি ভাই, আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, 1920 সালে যখন রাশিয়ার যিনি রাজা ছিলেন, মানে জার বলতে, জারকে যিনি ক্ষমতাচ্যুত করেছিলেন, স্বৈর শাসককে, তিনি ছিলেন লেনিন। এবং লেনিনকে 1920 সালে তিনি ক্ষমতাচ্যুত করে লেনিন ক্ষমতায় আসে। এবং লেনিন কিন্তু রাশিয়ার জনগণের কাছে নায়ক থেকে মহানায়ক। কিন্তু এই মহানায়ককে 1990 সালে সোভিয়েত ইউনিয়ন যখন খণ্ড বিখণ্ড হয়ে গেল, তখন সোভিয়েত ইউনিয়ন, এই রাশিয়ার জনগণই তখন বললো যে এই মহানায়ক না, এগুলো ভিলেন। তখন কিন্তু তার সমাধি থেকে হাড্ডি গুড্ডি নিয়ে তাকে বলেছিল যে তার এই সমাধি, তার এই হাড্ডি গুড্ডি এই রাশিয়ার মাটিতে থাকার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। এবং তার এই হাড্ডি গুড্ডি নিয়ে বাল্টিক সাগরে কিন্তু নিক্ষেপ করা হয়েছিল 1990 সালে। এটি হচ্ছে জনগণের বিচার। আর আপনি যদি আইনের মাধ্যমে বিচার করতে চান, আপনারা ক্ষমতায় আসলে বা গণতান্ত্রিক সরকার যদি আসে, তাহলে এটা পার্লামেন্টে আইন পাশ করা যাবে, করে যিনি মারা গেছেন তার অপরাধ, সে মারা গেলেও তার বিচার করা যাবে। এখন ধরেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তিনি যে অপরাধ করেছেন এই অপরাধ তো ক্ষমার অযোগ্য। তাহলে উনি মারা গেছে বলে কি তাকে মাফ করে দিতে হবে? তার মানে যদি আপনি আইনের মাধ্যমে যদি আইন পাশ করেন পার্লামেন্টে বা পরবর্তী সরকার যদি আসে, তাহলে মাহবুব আলমের বিচার করা যাবে এবং তাকে ফাঁসি দিয়ে আদালত যে সিদ্ধান্ত নিবে, জনগণ যেভাবে রাশিয়াতে সিদ্ধান্ত নিয়েছিল সেভাবেও কিন্তু আইনের মাধ্যমেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আর যদি আইনের মাধ্যমে না হয়, তাহলে তো জনগণ তো আছেই এবং বাস্তব উদাহরণ তো আছেই। আর আরেকটা যেটা হলো যে আপনি আমাদের যে মাহমুদ ভাই যে কথাটা বলছিলেন যে পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং উনি বারবার এটা হাইলাইট করছিলেন, এই কথাগুলো শোনার পরে আমার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ বা আমার পুলিশের সহকর্মী বৃন্দ, সাবেক বা বর্তমান, তারা হয়তো বলতে পারে যে ব্যারিস্টার জিল্লুর রহমান এই কথাটা কেন বললেন পরিকল্পিত হত্যাকাণ্ড বলার পিছনে আমার আইনগত ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। এবং আমার যারা পুলিশ বাহিনীর সদস্য, সাবেক এবং বর্তমান যারা শুনছে, এদের উদ্দেশ্যে আমি বলছি, যখন কোনো হত্যাকাণ্ড ঘটে, এটি আমাদের বাংলাদেশ দণ্ডবিধির 4টি ধারাতে কিন্তু, যদি কেউ মারা যায় বা হত্যা ঘটে, 4টি ধারাতে বলা আছে, 302, 304, 304 এর এ এবং 304 এর বি।
302 হচ্ছে যদি আপনি ক্লিয়ার, যদি আপনার ইন্টেনশনে যদি আপনি পরিকল্পিতভাবে কাউকে হত্যা করেন, তাহলে এটা 302 এর অপরাধ। আর 304 অপরাধ হচ্ছে যে আপনার ইন্টেনশন ছিল না, বাট আপনার হত্যাটা হয়ে গেছে বা কিলিংটা হয়ে গিয়েছে। ধরেন আমি পুলিশ কর্মকর্তা, আমার পিস্তলটা আমার কাছে থাকার কথা, কিন্তু আমার 8 বছরের ছেলে আমার এই পিস্তলটা নিয়ে তার মাকে গুলি করলো খেলনা পিস্তল ভেবে, তার মা মারা গেল। তার মানে সেই ক্ষেত্রে 8 বছরের শিশুকে তো আর আইনে আনা যাবে না। সেই ক্ষেত্রে আমার যেহেতু পিস্তল, আমার এটা 304 ধারার অপরাধ হবে। তার মানে আমার ইন্টেনশন ছিল না, বাট হত্যাকাণ্ডটা হয়ে গিয়েছে, এটা হচ্ছে 304। আর 304-এর এতে হচ্ছে যদি আপনার নেগলিজেন্সের মাধ্যমে যদি হত্যাকাণ্ড হয়ে যায়, ডাক্তার অপারেশন করলো কিন্তু রোগী মারা গেল, এখানে কিন্তু ডাক্তারের কোনো উদ্দেশ্য ছিল না, বাট যদি ডাক্তারের নেগলিজেন্স থেকে থাকে তাহলে এটা 304-এর এতে। 304-এর বি হচ্ছে দুর্ঘটনা জনিত যদি কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে, তার মানে দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তার কিন্তু ইন্টেনশন থাকে না, বাট এটিও কিন্তু একটা হত্যা। এখন প্রশ্নটা হলো, আমি কেন এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছি? আমি কিন্তু 5ই মে যে এই অভিযানটা যে পুলিশের যে আইন কানুন গুলো আছে, ফৌজদারি কার্যবিধি, পিআরবি, আমাদের যে সংবিধানে যে মৌলিক অধিকার, এগুলো কিন্তু কোনোটি কিন্তু মানা হয়নি। তাহলে আপনি তো এই যে পুলিশ, এরা তো কোনো রাজনৈতিক সংগঠন না, এরা তো রবি ভাইয়ের মতো কোনো রাজনৈতিক দলের না যে আপনি ক্ষমতাচ্যুত হওয়ার আপনার ভয় আছে। এবং তারা যে দাবিগুলো নিয়ে এসেছিল, সে দাবিগুলো তারা কিন্তু বলেছিল যে তারা ব্লাসফেমি আইন তৈরি করতে চায়, এবং যে সমস্ত ব্লগাররা এবং ইসলাম বিরোধী যে সমস্ত নাস্তিকরা বক্তব্য দিচ্ছে, এদেরকে একটা আইনের আওতায় আনা এবং এদেরকে সাজা দেওয়া। তাহলে এটিতে একটা ন্যায্য দাবি এবং একটা জনগণেরও সমর্থন ছিল, বিএনপিরও সমর্থন ছিল, জাতীয় পার্টিরও সমর্থন ছিল, এবং অন্যান্য রাজনৈতিক দলেরও কিন্তু সমর্থন ছিল। তাহলে আপনি 25শে মার্চ বা প্রকারান্তরে 26শে মার্চ ভোরবেলা আপনি যেভাবে 25শে মার্চ আপনি রাজারবাগ পুলিশের উপর আপনি আক্রমণ করলেন, আপনি একই স্টাইলে 5ই মেতে আপনি আক্রমণ করলেন। এদের কাছে কি অস্ত্র ছিল হাসিনা আক্তার? এদের কাছে নিশ্চয়ই কোনো অস্ত্র ছিল না। এরা তো সবাই মাদ্রাসার ছেলে মেয়ে বা এতিমখানার ছেলে, ওই যে বাচ্চারা। এই সমস্ত ছোট বাচ্চাদেরকে আপনি এদেরকে ডিসপাস করার জন্য আপনি রাত 3টা থেকে 6টা পর্যন্ত আপনাকে অপারেশন করতে হলো। ওই সময় যে ডিএমপির কমিশনার বেনজির সাহেবের যে সংবাদ সম্মেলন, 2বারের সংবাদ সম্মেলনের ব্যাখ্যা বিশ্লেষণ করে, তখন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়াতে এসেছিল একজন পুলিশ সহ 11 জন মারা গিয়েছে। এবং ওই সময় আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, দিগন্ত এবং ইসলামিক চ্যানেল বন্ধ করে দেওয়া, এবং বিভিন্ন টিভি চ্যানেল, সোশ্যাল যে মিডিয়া বক্তব্য অনুসারে তখন মারা গিয়েছিল 23 জন। এবং আমাদের রবি ভাই যেটা বললেন যে পরের দিন যে নারায়ণগঞ্জ, বাগেরহাট, হাটহাজারী, বিভিন্ন জায়গায় যে গোলযোগটা হয় এবং পুলিশের যে আক্রমণ হয়, সেখানে কিন্তু 28 জন কিন্তু মারা যায়। ফটো সাংবাদিক যিনি পরবর্তীতে বিবৃতি দিয়েছিলেন যে উনি 51 জনের ডেড বডি বিভিন্ন বারান্দা এবং রাস্তায় পড়তে দেখেছে। সবচাইতে গ্রহণযোগ্য সাংবাদিক আমাদের এই বাংলার মাটিতে, সেটি হচ্ছে নুরুল কবির, নিউ এজের এডিটর। ওনার পত্রিকাও কিন্তু 100 জনের কথা কিন্তু বলা হয়েছিল। আবার হেফাজতের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল 2000, পরে বলা হয়েছে 3000, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 1000। আপনার কি হাসিনা আক্তার খেয়াল আছে? রানা প্লাজায় আমাদের যে 9ম ডিভিশনের জিওসি মেজর জেনারেল সরওয়ার্দী, উনি যেখানে পত্র পত্রিকাতে আসলে মিডিয়াতে আসছে যে 1300 জন মারা গিয়েছে, উনি যে বিবৃতি দিলেন 143 জন নাকি মারা গিয়েছেন, এবং উনি বাকিদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন। ওয়ারাজ ওনার এই বক্তব্য 2 ঘন্টা পরে 500 জনের লাশ ওখান থেকে উদ্ধার করা হলো। তাহলে দেখেন আমাদের নীতি নৈতিকতা কোথায় গিয়েছে। একজন মেজর জেনারেল, একজন সেনা কর্মকর্তা, একজন মেজর জেনারেল হতে গেলে হাসিনা আক্তার সরকারের কিন্তু, জনগণের কিন্তু, রাষ্ট্রের কিন্তু অনেক টাকা কিন্তু তার পিছে খরচ হয়, তার পিছে কিন্তু ব্যয় হয়। তার মানে আপনি এত বড় একটা র্যাঙ্ক ধরে একজন মেজর জেনারেল, একটা ডিভিশনের আপনি জিওসি, আপনার অধীনে 10 থেকে 12,000 সৈন্যবাহিনী থাকে। আপনি হুকুম দিলে 10 থেকে 12,000 সৈন্যবাহিনী অস্ত্র তুলে নিবে, ট্যাঙ্ক তুলে নিবে, মেশিন গান চালাবে। তাহলে আপনি এরকম সেনা কর্মকর্তা, আপনি একজন সেনা কমান্ডার হিসেবে দায়িত্বে থেকে সরকার যেভাবে বললো আপনি তোতা পাখির মতো আপনি এইভাবে
কাজটি করলেন, এই কাজটি কি ঠিক হয়েছে? এখন আসেন আমি কেন বলেছি পরিকল্পিত হত্যাকাণ্ড, আমি তো আগেই বললাম। এখন ওনারা তো বলতে পারে যে সরকার যেটা হুকুম করবে সেটাই তো ওনাদের করতে হবে, তো সেটা আপনি যে বলছেন যে সরকারের হুকুম মতো কেন করবে? আচ্ছা হাসিনা আক্তার, তাহলে তো আমাকে আবার লম্বা ক্লাস নিতে হবে আপনাকে। সরকার যেটা বলবে সেটা কোনো সরকারি কর্মকর্তা মানতে বাধ্য না। আমার যদি কারণ এই বিষয়ে আলোচনা করবেন এটা আপনি আমার ওই বলেন নাই, তারপরেও যদি আমার আইন যদি ভুল না হয়ে থাকে, আমাদের পুলিশ অ্যাক্ট 1861 23 ধারা, ওখানে কিন্তু বলা আছে যে পুলিশ শুধুমাত্র শুধুমাত্র বৈধ আদেশ পালন করবে। পুলিশ কিন্তু কোনো সরকারের কোনো অবৈধ আদেশ মানতে কিন্তু বাধ্য না। আমাদের সেনাবাহিনীর যে আইন আছে, আর্মি অ্যাক্ট আর্মি অ্যাক্ট 1952, আর্মি অ্যাক্ট 1952। কিন্তু আমাদের দেশে কি আর্মি আইন অনুযায়ী চলে? মানে আপনাদের পুলিশের আইন বলেন, আর্মির আইন বলেন, এগুলো দিয়ে কি বাংলাদেশ চলছে, না শুধুমাত্র সরকারের কথাই? সেটা যে সরকারই না থাকুক না। না না, আপনার আপনার যে বিচার বিভাগ যে যে জাজমেন্ট গুলো দিচ্ছে, ফরমাইশি জাজমেন্ট গুলো দিচ্ছে, ওখানেও কিন্তু ওখানেও কিন্তু আইনে কোনো বিচারককে কিন্তু বলে নাই যে সরকার আপনাকে যে অবৈধ কাজটি করতে বলবে, যে ফরমাইশি জাজমেন্ট দিতে বলবে সেটি আপনি করবেন, এটা কিন্তু বলে নাই। সেনাবাহিনীও কিন্তু বলে নাই। সেনাবাহিনীও কিন্তু আপনার আর্মি অ্যাক্ট 1952 সেকশন 55, ওখানে কিন্তু বলা হচ্ছে যে সেনাবাহিনী বা সৈন্যগণ শুধুমাত্র শুধুমাত্র কমান্ডারের বৈধ আদেশ তিনি পালন করবেন, তিনি কিন্তু অবৈধ আদেশ পালন করবেন না। তাহলে আমার যিনি একজন জেনারেল, যিনি লক্ষ লক্ষ টাকা, জনগণের লক্ষ লক্ষ কোটি টাকায় আপনি আপনি সেনাবাহিনীর মেজর জেনারেল র্যাঙ্কে উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে আপনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন এবং পরবর্তীতে আপনি আশায় ছিলেন, স্বপ্নে ছিলেন সেনাপ্রধান হবেন, কিন্তু আপনি তো সেনাপ্রধান হন নাই। কারণ সরকারি কর্মকর্তা দিয়ে একজন স্বৈর শাসক, শেখ হাসিনার মতো একজন স্বৈর শাসক আপনাকে ব্যবহার করে টিস্যু পেপারের মতো আপনাকে ডাস্টবিনে ফেলে দেয়, এবং সেই কাজটি করেছিলেন। আমি যে যে আলোচনাটা করতে চাচ্ছিলাম যে আমি কেন পরিকল্পিত হত্যাকাণ্ড আমি ওই বলেছি, পরিকল্পিত হত্যাকাণ্ডটা আমি বলেছি হলো এই কারণে, যেহেতু এটা অসম যুদ্ধ এবং হেফাজতে ইসলামের কাছে তো কোনো অস্ত্র ছিল না। তাহলে আপনি এই হেফাজতের এরা যদি অস্ত্র নিয়ে আসেন, তাহলে যে লোকগুলো মারা গিয়েছে, আমি ধরে নিলাম সংখ্যা 40 জন, 50 জন বা 100 জন, বাট আলটিমেটলি তো লোক মারা গিয়েছে। তাহলে যারা মারা গেল কার গুলিতে মারা গিয়েছে? আপনি পুলিশের পক্ষ থেকে কি এই পর্যন্ত অদ্যাবধি কোনো অস্ত্র কি উদ্ধার করতে পেরেছে? এই পর্যন্ত যাদের গুলিতে মারা গিয়েছে তাদের কাউকে কি আটক করতে পেরেছে? এবং এই যে গোলাগুলিতে যে মারা গেল এবং এটা পুলিশের যে এক্সিকিউটিভ ইনকোয়ারি, এই এক্সিকিউটিভ ইনকোয়ারি কি হয়েছে? এগুলো কিন্তু আপনি 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 যে খোঁজ দেন সাংবাদিক হিসেবে, বা আপনার যারা সাংবাদিক যে বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনি বলেন এগুলো খোঁজ দিতে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কোনোটাই কিন্তু করা হয় নাই। তা কোনোটাই যেহেতু করা হয় নাই, তাহলে ডাল মে কুচ কালা হে। তার মানে আপনার যে সমস্ত পত্র পত্রিকা অনুসারে 50 জন, 60 জন, বা আমি ধরে নিলাম 11 জন, প্রথম যে বক্তব্য 11 জন মারা গিয়েছে, তাহলে এই 11 জন কার গুলিতে মারা গেল? এই 11 জন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে? সেই অস্ত্র কি আপনি একটা উদ্ধার করতে পেরেছেন? বাংলাদেশ পুলিশ বাহিনী আপনি একটা উদ্ধার করতে পারেন নাই। তাহলে এই সমস্ত, এবং আরো একটা কথা হচ্ছে যে আপনার পুলিশ হেফাজতে যদি কেউ মারা যায়, তাহলে আপনাকে কিন্তু ইনকোয়েস্ট করা লাগে, যেটা বাংলা হচ্ছে সুরতহাল রিপোর্ট। সেটি হলো আমাদের ফৌজদারি কার্যবিধি 175 ধারা অনুসারে এটা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে ইনকোয়েস্ট করাতে হয়। এইগুলো আপনি আপনার কোনো সাংবাদিক বন্ধু বান্ধব যদি থাকে তাদের মাধ্যমে আপনি একটু খবর নেন তো, যে কোন মামলাতে বা যে সমস্ত লোকজন মারা গিয়েছে। এই যে আমাদের রবি ভাই বললো যে তার নারায়ণগঞ্জে 7 জন মারা গিয়েছিল, আমি রবি ভাইকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার 6 তারিখে যে লোকগুলো মারা গিয়েছিল সেই লোকগুলো কি পুলিশ কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডেকে এনে ইনকোয়েস্ট করেছে? নিশ্চয়ই করে নাই। তাহলে যেহেতু এগুলো করে নাই, তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে যে আপনি পুলিশ বাহিনী, আপনি জনগণের কাস্টাডিয়ান, আপনি এই যে হেফাজতে ইসলাম, এরা একটা সমাবেশ করতে আসলো, এই সমাবেশে প্রোটেকশন সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আপনার। সো আপনি ব্যর্থ হয়েছেন। তার অর্থ হচ্ছে যে যেহেতু আপনি এই কাজগুলো লিগাল কাজগুলো করেন নাই, এটার অর্থ হচ্ছে যে এই কাজগুলো আপনি হয়তোবা সংগঠিত করেছেন। এই কারণে আমি বলছি যে এটা যে পুলিশ করেছে, যে আমি শেষ করে দিচ্ছি, এটা যে পুলিশ করেছে সেটা আমি বলছি না, বাট এটা এক্স ওয়াই জেড যেটাই করে, মানে যার মাধ্যমে এটা করা হোক না কেন, এটি একটা প্ল্যান, এটা একটা প্ল্যান কিলিং, এটা একটা প্ল্যান হত্যাকাণ্ড। ধন্যবাদ।